আরও একটা বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট চলে এসেছে, একেবারে দরজা নক করছে। ২৬ তারিখ থেকে শুরু হয়ে যাবে মিরপুরের ইনডোর স্টেডিয়ামে। এবং তার আগে অনেক কথাই শোনা যাচ্ছে, এবারে যে টুর্নামেন্টটা বসতে যাচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটা বাড়তি মাত্রা যোগ করবে এবারে এই বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট। এবং যেখানে খেলছে ১২টা টিম, সেখানেও ভিন্নতা রয়েছে। প্রথমবারের মতো জাপান, উগান্ডা এবং সাউথ কোরিয়া খেলছে এবারে। এবং আপনারা নিশ্চয়ই জানেন জাপান এবং সাউথ কোরিয়া কিন্তু বাংলাদেশের থেকে অনেক শক্তিশালী টিম। ওয়ার্ল্ড কাপে তারা কিন্তু সেমিফাইনালিস্ট টিম, এবং কিছুদিন আগে সাউথ কোরিয়া কিন্তু ইন্ডিয়ার মতো দলকে হারিয়ে দিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন জাপান এবং সাউথ কোরিয়া কতটা শক্তির দিক থেকে এগিয়ে আছে বাংলাদেশের থেকে। সুতরাং এবারে অনেকেই বলছেন, যারা কাবাডিটা রেগুলার ফলো করেন, কাবাডির খোঁজ খবর রাখেন, তারা বলছেন যে এবারে বাংলাদেশের ট্রফি জেতাটা অনেক কঠিন হয়ে যাবে। আগের ৩টা আসরেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, তবে এই চতুর্থ আসরে যেহেতু জাপান এবং সাউথ কোরিয়ার মতো দলের অন্তর্ভুক্তি হয়েছে, সুতরাং এবারে বাংলাদেশের জন্য কাজটা অনেক বেশি চ্যালেঞ্জিং। কতটা বেশি চ্যালেঞ্জিং সেই বিষয় নিয়ে কথা বলতে আমরা পেয়ে গেছি যিনি একটা সময় বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন, আব্দুল জলিল। এবং তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, ঠিক আমার পাশেই রয়েছেন জলিল, এবং জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদও তিনি। তার সাথে একটু কথা বলবো। এবারে তিনি বাংলাদেশ দলকে আসলে কোচের দায়িত্ব পালন করছে বাংলাদেশ দলের। জলিল ভাই, নিশ্চয়ই এবারে আপনি হেড কোচ বাংলাদেশ দলের। এর আগের আমরা যেই আসরগুলো দেখেছি তিনটাতেই কিন্তু বিদেশি কোচ ছিল, কিন্তু এবারে ফেডারেশন পুরোপুরি আপনার উপর আস্থা রেখেছে। বিষয়টা আপনার জন্য আসলে কতটা ভালো লাগার কিংবা কতটা চ্যালেঞ্জিং, কি মনে করছেন? ধন্যবাদ। গত ৩টি আসরে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কাবাডি চ্যাম্পিয়নশিপে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। চতুর্থ বঙ্গবন্ধু কাপ আর ২-১ দিনের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং ৩টি বঙ্গবন্ধু কাপে আপনারা জানেন যে আমাদের দীর্ঘদিন যাবৎ বিদেশি কোচের আন্ডারে আমাদের দল প্রশিক্ষণে ছিল, আমরা সাইডলাইনে ছিলাম। এবার যে বিষয়টা হচ্ছে, এটা অবশ্যই যে কোনো প্রতিযোগিতা একটা চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জকে ওভারকাম আমাদেরই করতে হবে। এবং এই যে ফেডারেশন যে আমাদের আস্থাটা রেখেছে, আমি সকলের কাছে দোয়া চাইব, কাবাডি অনুরাগী, স্পোর্টস অনুরাগী, মিডিয়া সকলের কাছে দোয়া চাইব যে আমাদের উপর যে আস্থাটা রাখা হয়েছে, আমরা যেন আস্থাটা সেই একটা মর্যাদা রাখতে পারি। এবং আমার বিশ্বাস, ওই প্রশ্নে যাব, তার আগে আরেকটু জানতে চাই যে এবারে যেহেতু যেটা বললাম যে জাপানের মতো, সাউথ কোরিয়ার মতো টিম আসছে, এবং তারা আপনি জানেন যে অনেক শক্তিশালী দল, এবং বাংলাদেশ তাদের এগেনস্টে আসলে রিসেন্টলি এভাবে খেলেও নেই, অভিজ্ঞতাও নেই। যে দলগুলোর সাথে খেলেছে তাদেরকে বাংলাদেশ জানে যে তারা কেমন খেলতে পারে, কেমন কম্পিট করতে পারে। এই দলগুলো বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে সেইটা যদি একটু বলেন, যে আসলে কতটা বেশি কঠিন পরীক্ষা নেবে বাংলাদেশের জাপান এবং সাউথ কোরিয়া। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা যারা কাবাডির খোঁজ খবর রাখেন, আমরা জানি ওয়ার্ল্ডের সেরা দল ইন্ডিয়া এবং ইরান, তারপরেই স্থান করতেছে সাউথ কোরিয়া এবং পাকিস্তান সহ আরও অন্যান্য দল। এবং আমরা একটা জিনিস দেখবেন যে গত 3টি আসরে আপনি যদি খেয়াল করেন, চোখ বুলান, বা আপনি নিজেও এটাতে দেখছিলেন যে সেমিফাইনালে শ্রীলঙ্কার সাথে আমরা লাস্ট রেডে গিয়ে জাকির ওই শেষ মুহূর্তে গিয়ে মানে পয়েন্ট স্কোর করিয়া আমরা কিন্তু ফাইনালে গেছিলাম। তার মানে সেখানেও কিন্তু চ্যালেঞ্জিং ছিল, কিন্তু চ্যালেঞ্জিংটা ওভারকাম হয়ে কিন্তু ফাইনালে গেছি। এবং কেনিয়ার সাথেও কিন্তু লাস্ট রেডে কিন্তু আমরা জিতে, যদি রেফারি মানে ঘোষণা দিত যে কেনিয়ার রেডার ইজ সেফ, তাহলে কিন্তু আমরা হেরে যেতাম। তার মানে সেখানেও কিন্তু চ্যালেঞ্জিং ছিল। তো ওই চ্যালেঞ্জটা তো রয়েই গেছে, আমাদের এখনও চ্যালেঞ্জটা রয়ে গেছে। সেই সাথে দক্ষিণ কোরিয়ার মতো একটা শক্তিশালী দল, র্যাঙ্কিংয়ে অনেক উপরে আমাদের চেয়ে, তারা আসতেছে। জাপান আসতেছে। উগান্ডার দল সম্পর্কে আমাদের এত আইডিয়া নেই, আফ্রিকার দেশ, সেটা কেনিয়া ওইখানকার সবচেয়ে ভালো দল। তো আমি মনে করি এই চ্যালেঞ্জটা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ, শুধু ছোটো চ্যালেঞ্জ না, এটা ওভারকাম করা খুব কঠিন। বাট আমার আত্মবিশ্বাস আমরা ওভারকাম করব, এবং আমরা ইনশাল্লাহ সকলের দোয়া নিয়ে এই চতুর্থ বঙ্গবন্ধু কাপের যে তৃতীয় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছিলাম, এর ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারবো। যেটা বললেন যে দোয়া চান আপনি, এবং দোয়া করলেই জিতে। দোয়ার সাথে কিন্তু দাওয়াও প্রয়োজন, যেটা আমরা জানি যে আপনাকে ভালো খেলতে হবে, মাঠে আসলে ভালো খেলতে হবে। এবং এই ভালো খেলার জন্য আপনার টিম আসলে কী করেছে, বা আপনি কী করেছেন, ব্যতিক্রম কি কিছু করিয়েছেন গত 3টা আসরে চেয়ে টিমটা যাতে আরও বেটার করে, যেহেতু এবার চ্যালেঞ্জটা অনেক বেশি, সেই জন্য আসলে কী পদক্ষেপ আপনারা নিয়েছেন, কী করেছেন, এটা যদি একটু বলেন। হ্যাঁ, আমার এখানে সম্পৃক্ততা একটু আরও বেশি হলে ভালো হতো, যদি একটু কম। তারপরে এটা আমি অজুহাত হিসাবে দেখব না। আমার দলে নির্ভরযোগ্য কিছু খেলোয়াড় আছে, যেরকম জিয়াউর রহমান আছে, সে বিশ্বমানের একজন ডিফেন্ডার। তার মতো খেলোয়াড় যদি থাকে এবং তাকে সাপোর্ট করার মতো আমাদের অভিজ্ঞ কিছু খেলোয়াড় আছে। আমাদের মিজান এখানে ঢুকছে, আমি বিশ্বাস করব যে জিয়া মিজানের যৌথ উদ্যোগে
এবং আরও অভিজ্ঞ কিছু খেলোয়াড় আছে, আব্দুজ্জামান মুন্সিও আছে। আমরা তাদেরকে সমন্বয় করে এবং আমি যে সমস্ত জিনিস এবার অল্প সময়ের মধ্যে তাদেরকে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ একটু কিছু চেঞ্জ আছে এবং এই চেঞ্জটা নতুন প্লেয়াররা কতটুকু ধারণ করতে পারবে এটা দেখার বিষয় আছে। কিন্তু আমার বিশ্বাস তারা ধারণ করতে পারবে এবং প্রতিটা ম্যাচে আমরা হয়তো বেশি পয়েন্টে জিতবো না, খুব ফাইট হবে সবার সাথে, খুব কাছাকাছি ফাইটে আমরা জেতার সম্ভাবনা রাখি। আমি যেটা জানতে চাচ্ছি মানে যে কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হোক বা যে কোনো টুর্নামেন্টেই ম্যাচ খেলার অভিজ্ঞতাটা সবচেয়ে বেশি কাজে দেয়। টুর্নামেন্টের আগে যদি ম্যাচ খেলা যায় সেই অভিজ্ঞতাগুলো বেশি কাজে দেয় এবং যেহেতু এই টুর্নামেন্টে এবার চ্যালেঞ্জটা একটু বেশি, বড় বড় টিম আসছে, র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা টিমের সঙ্গে বাংলাদেশকে ফাইট করতে হবে, সুতরাং ওই জায়গায় আপনাদের আসলে ম্যাচ খেলার অভিজ্ঞতা কেমন আছে এবং খেলেছেন কিনা বা অন্য কোথাও গিয়ে টিম সেই অভিজ্ঞতা অর্জন করেছে কিনা? হ্যাঁ, যে কথাটা আপনি বলছেন সেটা খুবই সত্য একটা কথা। এর আগের যে বিদেশি কোচের আন্ডারে ছিল খুব ভালো প্রিপারেশন ছিল। ইন্ডিয়াতেও আমরা গিয়ে সেখানে প্র্যাকটিস ম্যাচ খেলানোর সুযোগ হয়েছে। এইবার কিন্তু একটা জিনিসের অভাব আছে, যে জিনিসটা আমরা দেশের মধ্যেও কিন্তু এখন পর্যন্ত প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ পাই নাই। এই অভাবটা নিয়ে আমরা মাঠে যাচ্ছি। তো এটাকে আমি অজুহাত হিসাবে দেখব না, যেহেতু সুযোগ হয় নাই এটাকে আমি আর বলতেও চাই না। আমি শুধু বলতে চাই আমাদের আমার এই অল্প প্রশিক্ষণেই আমরা ওভারকাম করব। সেটাকে কিভাবে ওভারকাম করবেন, মানে কি কি প্রশিক্ষণের মধ্যে কোনো ভিন্নতা এসছে বা প্লেয়ারদেরকে কিভাবে ট্রেনিং করাচ্ছেন যেটা দিয়ে আপনি ওভারকাম করতে চান, আত্মবিশ্বাস রয়েছে? সেটা আমার আত্মবিশ্বাস হচ্ছে এইটা যে আমরা নিজেদের মধ্যেই সেই খেলাটা খেলাচ্ছি। আমরাই যেহেতু কোনো এখানে বাইরের কোনো প্লেয়ার নাই, লোকাল আমাদের দেশেরও প্লেয়ার আমরা খেলাইতে পারি নাই, ওই অ্যারেঞ্জমেন্টটা হয় নাই। যদি হইতো তাহলে আমরা কিছুটা লেকিং যারা ছিল সেটা আরও ভালো করতে পারতাম। যেহেতু ওইটা যেহেতু হয় নাই, ওই ব্যাপারটা নিয়ে আর মাথায় আমি ঢুকাতেই চাচ্ছি না, ওইটা অজুহাতও খাড়া করতে চাচ্ছি না। তো আমার এটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে অপোনেন্টকে চিহ্নিত করে এদেরকে সেইভাবে প্রশিক্ষণ দিয়ে সেইভাবে মাঠে দাঁড় করানোটাই হচ্ছে আমার বড় চ্যালেঞ্জ। যে যার সাথে যে ম্যাচ টু ম্যাচ, ম্যান টু ম্যান, শ্রীলঙ্কার সাথে কীরকম করে খেলবো সেই ব্রিফটা এবং কোরিয়ার সাথে আমরা কিভাবে খেলবো এই ব্রিফটা আমি খেলোয়াড়দেরকে দিচ্ছি, এখন থেকে দিচ্ছি। ওই জায়গাটা যদি একটু জিজ্ঞেস করি, যে টিমগুলোর সাথে আপনারা খেলেন, যেমন সাউথ কোরিয়ার সঙ্গে খুব একটা ধারণা নাই, জাপানের সঙ্গে খুব একটা ধারণা নেই, তাদের সাথে খেলার ব্যাপারে কিভাবে প্রিপারেশন নিচ্ছেন আপনারা, মানে কোন জিনিসগুলো অবলম্বন করছেন? হ্যাঁ, তাদের সাথে হচ্ছে যেহেতু ধারণা নাই, তারপরও আমরা মনে করি যে ইরাক টিমটা একটা বেসিক কাবাডির ধারণা আমার আছে। ইরানের পাশাপাশি দেশ, ইরান অত্যন্ত একটা শক্তিশালী কাবাডির জন্য কান্ট্রি এবং তারা ওই ধারায় কিন্তু খেলে, কিন্তু তারা ইরানের মতো না। এবং তারা কি ধারায় খেলে সেই ধারণাগুলো হচ্ছে তারা হয়তো জাম্পিং বা বডি ফিটনেসটা অনেক বেশি, কিন্তু টেকনিক্যালি আমরা কিন্তু তাদের চেয়ে এখনও আমরা ইরাকের চেয়ে ভালো। সেই জায়গাগুলো আমরা খেলোয়াড়কে মোটিভেট করতেছি আমি, ওইটাই হচ্ছে আমার মেন ইস্যু বা মেন কি বলবো একটা হাতিয়ার। ওই হাতিয়ার অনুযায়ী যদি আমার প্লেয়াররা খেলতে পারে আমরা ওভারকাম ইনশাল্লাহ আমরা খেলতে পারবে। কাবাডিতে ক্যাপ্টেন্সি আসলে কতটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা দলের অধিনায়ক কতটা আসলে ফ্যাক্ট হিসেবে কাজ করে এখানে যখন খেলা হয় কোর্টে, তখন ক্যাপ্টেনের আসলে গুরুত্ব কতটা? রাডার ছাড়া যেরকম কি বলে শিপ দিশা খুঁজে পায় না সাগরে, তদ্রূপ মাঠে হচ্ছে ক্যাপ্টেনের একটা বিশাল ভূমিকা থাকে। কারণ আমাদের আইন অনুযায়ী খেলার সময় কোচের অত ভূমিকা থাকে না, অনলি টাইম আউট নিয়ে কোচ অল্প কিছু বলতে পারে। কিন্তু মাঠে সবসময় ক্যাপ্টেনের ভূমিকাটা বেশি, কারে খেলাবে না খেলাবে, এবং ক্যাপ্টেন যদি থাকে নেতৃত্ব দেওয়ার মতো, তাহলে ওই দল যদি একটু দুর্বল হয় আর সঠিক নেতৃত্ব দিতে পারে, আমি মনে হয় সে ম্যাচ থেকে বের করে নিয়ে আসতে পারবে। সেই ধরনের খেলোয়াড় আমার দলে আছে। না, কিন্তু আমরা গত 3টা আসর যেই ক্যাপ্টেনের উপরে ভরসা রেখেছিলাম, যিনি পারফর্ম করেছিলেন এবং ভালো করেছেন এবং তার হাত ধরেই 3টা সাফল্য এসছে, তাকে তো এবার আমরা পাচ্ছি না। নিশ্চয়ই তুহিন তরফদারের কথাই আমি বলছি, বুঝতে পেরেছেন তো। সেইটা কি আপনার জন্য একটা অভাব ফিল করবেন কিনা, বা তার অভাবটা আসলে কিভাবে পূরণ করবেন, কি পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, নিঃসন্দেহে তুহিনকে আমি নিজ হাতেই বাগেরহাট থেকে, যখন গ্রামীণ খেলোয়াড় ছিল, একটা অনুষ্ঠানে আমি অতিথি হিসেবে গেছিলাম, তাকে প্রথম দেখি। সেখান থেকে ওকে এই নৌবাহিনীতে ভর্তি করার পিছনে আমি ভূমিকা পালন করছিলাম। সেই তুহিন একজন গ্রাম্য খেলোয়াড় থেকে আজকে জাতীয় হিরো, এবং তার নেতৃত্বে পরপর 3টা আমরা বঙ্গবন্ধু কাপ চ্যাম্পিয়ন হয়েছি। নিঃসন্দেহে সে একজন ভালো লিডার, মাঠে একজন লড়াকু খেলোয়াড়, এবং তাকে আমি অবশ্যই মিস করব, কোনো সন্দেহ নাই। কিন্তু ওইটা নিয়ে আমি এই মুহূর্তে মানে আমি বলতে চাচ্ছি না। এই মিস এটা আমার মনের মধ্যে থাকবে বা বুকের মধ্যে থাকবে। তার কাছেও আমরা দোয়া চাই একজন কোচ হিসাবে, তার শিক্ষক হিসাবে, এবং তার অভাবটা অন্যরা দর্শক যারাও তারা এটা মিস করবে তাকে, এবং সেই জায়গায় আমরা
অন্যজনকে তৈরি করার চেষ্টা করতেছে এই মুহূর্তে। মানে সেটা কি ওভারকাম করা সম্ভব তার? কারো আমি জলিল, আমার জায়গায় আরেকজন জলিল নাই, এটা ম্যারাডোনাই, তুহিনের জায়গায় থাকবে, জিয়ার জায়গায় থাকবে, দুইজন দুই রকম। তবে নিঃসন্দেহে তুহিন একজন ভালো ক্যাপ্টেন, নিঃসন্দেহে। জলিল ভাই, আরেকটা জিনিস একটু জানতে চাই, আমরা গত 3টা আসরে দেখেছি বিদেশি কোচরা, বিশেষ করে ভারতের প্রো কাবাডিতে যারা দায়িত্ব পালন করেন, ওয়ার্ল্ড ফেমাস যারা, তাদেরকে আসলে কাবাডি ফেডারেশন অন্তর্ভুক্ত করেছিল এবং তারাই সামনে আমরা তাদেরকে দেখছিলাম যে তারাই আসলে কোচের দায়িত্ব পালন করছিলেন। আপনারা হয়তো ব্যাকএন্ডে থেকে, আড়ালে থেকে আপনারা কাজ করে যাচ্ছিলেন। এবার পুরো দায়িত্বটাই আপনার কাঁধে। অনেকেই ওই জায়গাটাতে আস্থা পাচ্ছে না যে দেশি কোচদের উপরে মানুষের ভরসা একটু কমই থাকে, সেটা যে কোনো ডিসিপ্লিনে হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক, আমরা সব জায়গায় দেখি বিদেশি কোচদেরকে। সেই জায়গাটা এবার একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সময় আপনাকে দায়িত্বটা দেওয়া হয়েছে এবং খুব অল্প সময় আপনি পেয়েছেন দায়িত্ব পালনের জন্য। সেই জায়গায় আসলে আপনি দর্শকদেরকে কিংবা যারা কাবাডির সঙ্গে সংশ্লিষ্ট তাদেরকে কতটা আশ্বস্ত করবেন যে আপনিও পারবেন সেই বিদেশি কোচদের থেকে ভালো কিছু করে দেখাতে, সেটা কতটুকু আশ্বস্ত করবেন আপনি? ধন্যবাদ। আসলে দেশি বিদেশি কোচের ডেফিনেশনটা আমি মানতে চাই না। আমি শুধু মানতে চাই, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলাধুলা করি খেলোয়াড় হিসাবে বা কোচ হিসাবে, আমরা যখন এশিয়ান গেমস থেকে 7টা পদক নিয়ে আসছিলাম, তখন কিন্তু বিদেশি কোচ বা অন্য কেউ ছিল না, আমরাই ছিলাম, আমিই ছিলাম, বেশিরভাগ ক্ষেত্রে আমি ছিলাম খেলোয়াড় এবং কোচ। তো ওখান থেকে তো পদক আনছিলাম, তখন তো কোনো বিদেশি কোচ ছিল না। বিদেশি এই জিনিসটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের চর্চা না করিয়া বিদেশের উপর অতি নির্ভরশীলতা হয়তো আমরা পড়ে গেছি। এবং বিদেশি কোচ থাকলে আবার সুবিধাও আছে। বিদেশি কোচ থাকলে হয় কি, যে ফেডারেশনও তৎপর থাকে, ওদের চাহিদাগুলো তাড়াতাড়ি পূরণ করে। আর দেশি মানুষ বুঝেন না যে জলিল তো বা অমুক তো, এইটা একটা জিনিস আছে, কিন্তু তারপরও আমাদের অতীত রেকর্ড তো বিদেশিদের নাই, দেশিদেরই আছে। তো সেই দিক থেকে বলবো তারা খারাপ কোচ ছিল না, আমি বলবো না যে তারা কোনো খারাপ কোচ ছিল, তারা চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশ কাবাডি ফেডারেশন বিদেশি কোচদেরকে নিয়ে আসা এবং যে সমস্ত ফ্যাসিলিটিস তাদেরকে দেওয়া হয়েছে এবং যে সমস্ত টুর্নামেন্ট আয়োজন করে, যেটা আছে অকল্পনীয়। যেরকম একটা কোচ না, 2টা কোচ না, 3টা কোচ নিয়ে আসছে, সেই সাথে ফিজিও আছে, ট্রেনার আছে, এবং ইন্ডিয়ার মতো দেশে ওখানে প্রশিক্ষণ হচ্ছে, ওখানে প্রতিযোগিতা হচ্ছে, এবং ওইখান থেকেই দল আবার বিদেশে যাচ্ছে। এটা হাবিব স্যারের মতো লোক আছে বলে, গাজী স্যারের মতো লোক আছে বলে, বা আইজি সাহেব আছে বলে কিন্তু এটা সম্ভব হয়েছে। ওই সুযোগ সুবিধাগুলো কিন্তু বিদেশি কোচ পাইছে। সেই ক্ষেত্রে কিন্তু দেশি কোচ এই সুযোগ সুবিধাগুলো থেকে আমরা পাই নাই, এই টুর্নামেন্টে কিন্তু আমরা পাই নাই। কিন্তু পাইনি বলে আমি সেই কথা একই কথা বলবো, যেহেতু সময় কম, সুযোগ কম, কিন্তু তারা পেয়েও ভালো কিছু আমাদের জন্য, দেশের জন্য বয়ে আনতে ব্যর্থ হয়েছে, এবং দেশের সেরা খেলোয়াড়ও তারা পেয়েছিল। সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কিছু তো লেকিংস রয়ে গেছে। এর ভিতরেই আমাদেরকে ওভারকাম করে যেতে হবে। আমাদের মান সম্মান রক্ষা করতে হবে, নিজের স্যারদের মান সম্মান রক্ষা করতে, দেশের মান সম্মান রক্ষা করতে হবে, এবং কাবাডির পতাকা আমাদেরকে তুলে ধরতে হবে। তবেই মানুষ হয়তো বলবে, আগের কথা মানুষ ভুলে গেছে। অতীতে এশিয়ান গেমসে কয়টা পদক পেয়েছি, ওয়ার্ল্ড কাপে কী পেয়েছি, পদক আছে, কিন্তু মানুষ কিন্তু দেশের মানুষ ভুলে গেছে। এখন বঙ্গবন্ধু কাপ যদি ভালো না করতে পারে, মানুষ বলবে দেশের কাজ ভালো না, এটাই বলবে, কিন্তু অতীত কেউ ঘাটবে না। তো আমি বলবো যে এইটাই আমারও একটা আল্লাহর কাছে চাওয়া, যে এই কথাটা যেন মানুষ না বলতে পারে না আমাদের দেশি কোচরাই পারফেক্ট ছিল বা পারফেক্ট আছে, এবং এদেরকে চর্চা করলে, সুবিধা দিলে, সাহস জোগালে, এদের পাশে থাকলে আমাদের দেশি কোচরাও কিছু করতে পারবে, এবং সেই স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি। এটা সবাই দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই, আমি আল্লাহর কাছে দোয়া চাই। এইটা ছাড়া আমার আর বলার এখন এই মুহূর্তে কিছু নাই। দোয়া করবেন, সামনে আমাদের খেলা, আমি অনেককেই মিস করতেছি এখানে, কিন্তু মিস তো আমার কোনো হেল্প করবে না, আমাকেই হেল্প করতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জলিল ভাই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আব্দুল জলিল, যিনি একটা সময় বাংলাদেশ দলের হয়ে খেলেছেন, একই সাথে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন, লম্বা একটা সময় খেলেছেন। 1988 সাল থেকে 1995 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন। পরবর্তী সময় একটা লম্বা সময় কোচিং ক্যারিয়ারটা তিনি বেছে নিয়েছেন এবং বাংলাদেশ দলের সাথে এখন পর্যন্ত যুক্ত রয়েছেন। এবারে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্টের যে হেড কোচের দায়িত্বটা তার কাঁধে তুলে দেওয়া হয়েছে, এবং এটা তার কথা শুনে আমরা বুঝতে পারলাম যে অনেকটা চ্যালেঞ্জিং তার জন্য। বিদেশি কোচরা যে ধরনের ফ্যাসিলিটিস পায়, সেই জায়গায় দেশি কোচদের প্রতি একটু অনীহা হয়তো কাজ করে, সেটা তার ভাষায় ফুটে উঠছিল। তারপরও এবং দেশের মানুষেরও একটা প্রত্যাশা পূরণের একটা বড় জায়গা, সব কিছু মিলিয়ে কিছুটা চ্যালেঞ্জ তো তার জন্য রয়েছে, এবং তিনি আমাদেরকে কথা দিলেন যে সেই চ্যালেঞ্জ তিনি উতরে উঠবেন এবং দেশের জন্য ভালো কিছু করবেন, এবং এবারের বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কাপের শিরোপাটা তিনি জিতে সেটা প্রুভ করতে চান যে দেশি কোচরাও পারে, সেটা তিনি প্রমাণ করতে চান। মমিন রোহন, টি স্পোর্টস।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.